আসসালামু আলাইকুম। চিলে নাকি কান নিয়ে গেছে, অথবা রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছে। দুইটা টিম খেলে, একজন রেফারি থাকে। দুইটা টিমের পক্ষে খেললেও পৃথিবীর অনেক রেফারি আছে যারা খেলার থেকে নিজেরা রেফারিদের অ্যাক্টিভিটিজে এনজয় বেশি করে। একজন ক্রিকেটার ছিল যে ছয় এভাবে ওটা তো বেশ অনেক অঙ্গভঙ্গি দিয়ে রেফারিরা খেলার চেয়ে বেশি মনোরঞ্জন করে দর্শকদের। এমন রেফারি তো হতেই পারে, তবে গোল দেওয়ার ক্ষমতা রেফারিদের নাই, গোল প্লেয়ারদেরকে দিতে হয়। কারণ রেফারি সশরীরে বলে তো ইট করতে পারেন না। তবে প্লেয়াররা যদি গোল দিয়ে ফেলে, ওটাকে রেফারি বৈধ হোক অবৈধ হোক, যদি অনুমেয় 19 বিষয় সেটাকে গোল বলিয়ে চালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে রেফারিরা। এটাই তো হয়। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ঐক্যমত কমিশন সরকারের কাছে তাদের মতামত পেশ করেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত কি? ঐক্যমত কমিশন যেটা মিন করেছে বা যেটা দলগুলোর কাছে উপস্থাপন করেছিল, দলগুলো যেগুলো নোট অফ ডিসেন্ট কেউ দিয়েছে কেউ দেয়নি, সম্মত প্রকাশ করে সই করে দিয়েছেন। পরবর্তীতে সব কিছু বাদ দিয়ে শুধু জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্তগুলোকে চূড়ান্ত রূপে তাদের স্বাক্ষর রেখে চূড়ান্ত দলিল দস্তাবেজগুলো সরকারের কাছে পেশ করে দিয়েছে। জাতীয় সংসদ শুরু হওয়ার পর 270 দিনের ভিতরে ওই সংসদ যদি সেগুলোকে সংবিধানে সংযুক্ত করে তো ভালো কথা, সম্মানের সাথে যদি করে তো ভালো কথা, না করলে 270 দিন পরে অটোমেটিক এই সংস্কার বিষয়গুলো সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারোর দয়া মায়ার জন্য অপেক্ষা করবে না। চূড়ান্ত সিদ্ধান্ত, দ্যাট ইজ দ্য জুলাই সনদ, শক্তিশালী জুলাই সনদ। এখন প্রশ্ন করছে ডক্টর ইউনূসের ওই জুলাই সনদে স্বাক্ষর করার ক্ষমতা রাখে না বা তার আইনগত সম্মত নয়। আইনের ভিতর দিয়ে তো জুলাই আন্দোলন হয়নি, অভ্যুত্থান হয়নি। সংবিধানের আওতার ভিতর দিয়ে নিয়মতান্ত্রিক হয়েছে। তারা অস্ত্র ব্যবহার করেনি। জনগণের যে অধিকার, নাগরিক অধিকার, তার জন্য তারা লড়াই করেছে। মানুষের মুক্তির জন্য, একটি স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক ধারা এবং মানবাধিকার আদায়ের লক্ষ্যে তারা সংগ্রাম করেছে। এটা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। এটা গৃহযুদ্ধ নয়। একটি রাষ্ট্রের এক পক্ষে আর এক পক্ষের বিরুদ্ধে অস্ত্র ধরাধরি করেনি, লুটতরাজের মাধ্যমে নয়, অগ্নিসংযোগের মাধ্যমে নয়। তারা নিজেরা কোনো খুনি রাহাজানির ভিতরে যায়নি। নিয়মতান্ত্রিক ধারা রাজপথে আন্দোলন করে তারা নিজেরা শহীদ হয়েছে। এবং পরবর্তীতে যেটা ঘটেছে সেটা তাদের দ্বারা হতেও পারে, অথবা তাদের এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে, কলঙ্কিত করতে, তাদের ভবিষ্যতে দোষারোপ করতে, যে থানায় অগ্নিসংযোগ, পুলিশ হত্যা বা যেসব অকল্পনীয় অভাবনীয় ঘটনাগুলো ঘটিয়েছে, সেটাও এক ধরনের স্যাবোটাজি করেছে সেই স্বৈরাচার শাসক নিজেরা। যেন তারা যে চলে যাচ্ছে, যাওয়ার শেষ ক্ষতটি, শেষ আঘাতটি, শেষ বুলেটটি তারা তাদের নিজেদের বুকে বিঁধে নিয়ে শহীদ হয়েছেন এদেরকে আসামি করবার জন্য। এ নিয়ে অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে, কিন্তু সেইটা না। সেটা হলো যে নোট অফ ডিসেন্ট কি নিয়ে, যদি তাই থাকে, যদি সেইটাই ধারণ করে নেওয়া হয়, তাহলে জুলাই আগস্টের তো কোনো প্রয়োজনই ছিল না। এখানে আন্দোলন হতে হলে কেন, এখানে রক্ত ঝরাতে হলে কেন? মেজর হাফিজ সাহেব বলছেন জুলাই সনদের প্রয়োজনই নেই, গণতন্ত্রের জন্য একটি সংসদই প্রয়োজন। কত বড় নেককারজনক, কত বড় ব্যক্তিত্বহীন, রুচিহীন, মানে সম্মানের দুর্ভিক্ষ চলছে। সম্মানিত ব্যক্তিরা সম্মান হারিয়ে ফেলছেন এই রাজনীতির মোহে এসে, রাজনীতির ক্ষমতায়, অথবা নিজেদের অর্থ করে যা উপার্জন করেছেন সেটাকে টিকিয়ে রাখতে, ধরে রাখতে এই ধরনের কথাবার্তা তারা মুখে উচ্চারণ করছেন। বিএনপি শুরু থেকেই জুলাই অভ্যুত্থানের বিপক্ষে কথা বলে আসছেন, যদিও তারা রাজনৈতিকভাবে যে একবার অবকাঠামো এদেশে তৈরি করেছে, প্রতিষ্ঠিত করেছে, শক্তিশালী, এবং একটিও মানুষও নাই তাদের দলীয় অবকাঠামোর বাইরে থাকার। কিন্তু আমি তো জানি
আমি বাংলাদেশের একজন মানুষ, এই রাস্তা দিয়ে চলাফেরা করি সাধারণ মানুষের মতো। আমি অত্যন্ত নিরীহ সাধারণ একজন মানুষ। আমি সাধারণ মানুষের সাথেই বেড়াই, যারা কেউ ভিক্ষা করে, কেউ রাস্তার পাশে বসে বাদাম বিক্রি করে, তরকারি বিক্রি করে, কলা বিক্রি করে, আম কাঁঠাল তাল বিক্রি করে। আমি সেই ধরনের একজন নিবৃত্ত পথচারী। যারা প্রকৃতপক্ষে ভোট দেয়, ভোটার, তারা কোন অপেক্ষায় ছিল বা কোন অপেক্ষায় আছে? তারা তো ইউনূস সরকারকে সমর্থন করে। তারা তো শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করতে রাস্তার পাশ থেকে উঠে গিয়ে তাদের সাথে মিশে গিয়েছিল। সেই রিক্সাওয়ালা, সেই হকার, সেই পথচারী, যাদের হাতে ব্যাগ ছিল, যাদের হাতে ঘাড়ে কুদাল ছিল, যাদের রাজমিস্ত্রি কাজ করার সেই যন্ত্রপাতি অস্ত্র, যার হাতে যা ছিল তাই নিয়ে তো তারা রাজপথে ছিল। আপনারা যারা সাদা সফেদ পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, ওই ইটালির তৈরি কুমিরের চামড়ার জুতা পরে মঞ্চে গিয়ে মাইকে ভাষণ দেন, আপনারা কতজন ভোটার আছেন? কয়জন আপনারা গোনেন? কতজন ভোটার আছেন? বড় একটি অংশ দেশের সাধারণ মানুষ। তারা কি চায়? আপনারা তাদের পক্ষে কথা বলার, তাদের হয়ে কথা বলার, তাদের মনের কি ইচ্ছা, তারাটা কতটা শ্বাসরুদ্ধ অবস্থায় দেশে বাস করছিল যে তাদের নিঃশ্বাস নেবার মতো একটু ভূমি, একটু স্থান, একটু জায়গা পাচ্ছিল না, একটু পরিশুদ্ধ বাতাস পাচ্ছিল না। গোলা বারুদের বাইরে তারা একটু পরিশুদ্ধ বাতাস পাচ্ছিল না। তারা কতটা উল্লসিত এই জুলাইয়ের অভ্যুত্থানের পর, আপনারা কি সেটা জানেন? আপনারা চাচ্ছেন সেই পৌরাণিক রাজনীতিতে, সেই একের মতো নির্বাচন হবে, ভোট হবে, আমরা ক্ষমতায় চলে আসব এবং আমাদের মতো পৌরাণিক ধারায় আমরা রাষ্ট্র শাসন করব। সেই 2025 সাল, 20 বছর আগের সেই বাংলাদেশের সেই দৃষ্টি যদি আপনারা এদেশের জনগণের উপরে ক্ষেপণ করেন, বা সেই দৃষ্টিতেই এদেশের জনগণকে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে এই যে 20 বছরের একটি শিক্ষিত সমাজ, যুব সমাজ, স্বাধীনতাকামী নাগরিক সমাজ, তারা বাক স্বাধীনতা চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, তারা রাষ্ট্রের নাগরিক সকল সাংবিধানিক অধিকার চায়, যেটা তাদের গণতান্ত্রিক অধিকার চায়। একে তোয়াক্কা না করে আপনারা শুধু আপনাদের সিদ্ধান্ত, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দিয়ে রাষ্ট্র শাসন করবার যে অভিপ্রায় ব্যক্ত করেন, সেটা কত দূর, কোন অবস্থায় আছে, এইটা বোঝার চেষ্টা করেছেন? সামনে ইলেকশন, নমিনেশন দিয়ে দিয়েছেন, মাঠ গরম হয়ে গেছে আপনাদের নির্বাচনী প্রচারণা নিয়ে। অভ্যন্তরে কি সেটা বিরাজমান? রাষ্ট্রের সাধারণ মানুষের ভিতরে, জনগণের ভিতরে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, সেটা কি ধানের শীষ কেন্দ্রিক? সেটা মনে হয় আপনাদের? যে ধরনের আচরণ বিএনপি দেখিয়েছে বা দেখিয়ে যাচ্ছে, জনগণ সেই স্বৈরের শাসকের চেহারা আপনাদের ভিতর থেকে দেখতে পাচ্ছে। আপনারা সেটা বুঝতে পারছেন না। নিজের আয়নার সামনে দাঁড়াইতে হবে, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে জুলাই আগস্টের সেই সময়কার সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করে তারপরে আসতে হবে। আপনারা সংস্কার চান না। 84টি সংস্কারের ভিতরে যে 44টি সাংবিধানিক সংস্কার আছে, আপনারা একটিও চাননি, একটিতেও আপনাদের টিক পড়েনি। সব নোট অফ ডিসেন্ট, অর্থাৎ সমস্তগুলোতেই আপনারা আপনাদের অভিমত পোষণ করেন। কিন্তু পুরা জাতি তো চাচ্ছিল যে 72-এর সংবিধানই আমরা মানি না। সেখানে 48টি সংবিধানের ধারা আপনারা মেনে নিতে পারেননি। অর্থাৎ এই মেনগুলো ফান্ডামেন্টাল, একেবারে বেসিক যেগুলো দরকার, জনগণের নিত্য জীবনের যে আনুষাঙ্গিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চিকিৎসা, শিক্ষা, তাদের রাষ্ট্রের যে সেবামূলক যে সংস্কারের জায়গাগুলো, আপনারা একটিতেও সহমত পোষণ করেননি। তাহলে তো জনগণের সাথেই আপনারা নেই। আপনার দলের ভিতরে লিস্টে নাম আছে, সে আপনার দলের সদস্য, 10 টাকা দিয়ে
করেছে, কমিটিতেও আছে, কিন্তু সেও তো ওই 48টি সংস্কার চায়। আপনি একা বসে, আপনারা যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, শুধু আপনাদের সকল সুযোগ সুবিধা যার ভিতরে নিহিত সেইখানে আপনারা হাত দিতে চাচ্ছেন না। সকল ক্ষমতার উৎস আপনারা ধরে রেখে জনগণকে যে শোষণের জায়গাটা, সেই পদ্ধতিটি বহাল রাখতে চাচ্ছেন। তাহলে আপনারা কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন? আপনারা যেমন সরকারকে বলছেন সরকার উন্মুক্ত করে দিক, আপনারা কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেইগুলো জনগণের সামনে উন্মুক্ত করে দিন, জনগণ দেখুক যে আপনারা কি কি চাচ্ছেন, কি কি চাচ্ছেন না। তারপরে আপনাদের দল কারা করবে কারা করবে না সেটা তারা চিন্তা করে দেখবে যে দলের সাথে থাকা যায় কি না যায় না। হ্যাঁ, এই সংবিধান নিয়ে তো ম্যাডাম খালেদা জিয়াও রাষ্ট্র শাসন করেছেন, কিন্তু সেই সময় অনেক সংবিধানের অনেক জায়গাগুলোই তিনি চেয়েছেন জনগণের উপরে চড়িয়ে না দিতে। তিনি মানবিক দৃষ্টিতে জিয়াউর রহমানের যে রাষ্ট্র পরিচালনার আদর্শগত দিকগুলো ছিল সেগুলা উনি ফলো করতে চেয়েছিলেন, কিন্তু প্রজন্ম তারেক জিয়ার সাথে যারা রাজনীতিতে অনুপ্রবেশ ঘটালেন দলের ভিতরে, আপনারা কি দলের হয়ে রাজনীতি করতে এসেছেন, নাকি তারেক জিয়ার হয়ে রাজনীতি করতে এসেছেন, নাকি একটি জায়গা খুঁজে পেয়েছেন যেখানে আপনার রাজনীতি করার পুরো ইচ্ছা পোষণের স্বাধীনতা দেয়, ইচ্ছা পোষণের নিরাপত্তা দেয় এবং ভোগ দখলের সুবর্ণ একটি সুযোগ এনে দেয়, এই ধরনের কোনো ক্ষেত্র খুঁজে বিএনপিকে ব্যবহার করছেন? অনেক প্রশ্ন আপনাদের নিয়ে। এই প্রশ্নের উত্তর যদিও লগি বৈঠার মাধ্যমে আপনাদেরকে হটানো হয়েছিল, আমলিগ হটিয়েছিল, কিন্তু সেটা আমলিগ, আর আমলিগকে হটিয়েছে কিন্তু পুরা দেশের মানুষ মিলে, আপনারাও ছিলেন না, আপনাদের বাইরের, এর পরের ভিডিওয়ে আমি আপনাদের এটা নিয়ে কথা বলবো। আপনাদের বাইরের একটি জনগোষ্ঠী কিন্তু সেই স্বৈরা শাসক যার বিরুদ্ধে আপনারা কথা বলতে ভয় পেতেন, ইস্তত করতেন এবং যারা 41 সাল পর্যন্ত দেশকে শাসন করবার পূর্ণ ক্ষমতা নিয়ে দেশের মানচিত্রে আঘাত এনেছিল, তাদেরকে কিন্তু দেশ থেকে বের করে দিয়েছে একটি শক্তিশালী জনসংগঠন। আপনারা যদি সেই জায়গাতেই পদচারণা করেন, সেই জায়গায় যদি ঘুরপাক খান এবং সেই জনশক্তি মাঠের বাইরে এখন আপনাদের রাজনীতির বাইরে এখনও তারা দাপিয়ে বেড়াচ্ছে, তো আপনারা সেই সংস্কারের বাইরে থেকে, সেই আওয়ামী ঘরোয়ানা বা পূর্বের 72-এর সংবিধানের ভিতরে থেকেই যদি রাষ্ট্র পরিচালনা করবার ক্ষমতা নিয়ে, রাষ্ট্র পরিচালনার শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে রাষ্ট্র পরিচালনার সিংহাসনে অবতরণ করেন, কতদিন টিকবেন, কতক্ষণ টিকবেন? যদি সংস্কারের মধ্যে নিজেদেরকে পরিবর্তিত না করে আনতে পারেন, তো সেই স্বৈরাচারের সকল চরিত্রই আপনাদের ভিতরে নিহিত থাকলে আপনারা কি নিয়ে, কোন অনুমোদন নিয়ে আপনারা আবার সংশোধনে আসছেন? কখনো ইউনূস সরকারকে বলছেন ক্ষমতাহীন, এখানে সই করার তার ক্ষমতা নেই, কিন্তু তার ক্ষমতা দিয়েই তো আপনারা নির্বাচনে আসতে চাচ্ছেন। তার স্বাক্ষরিত তফসিল, তার স্বাক্ষরিত অনুমোদিত নির্বাচন কমিশন, তার স্বাক্ষরিত দেশের নির্বাচনের যত ধরনের প্রক্রিয়া সব কিছু তো তার নিয়ন্ত্রণে হচ্ছে। তাহলে ওই ঐকমত্য কমিশনের সুপারিশে তার স্বাক্ষর করার ক্ষমতা থাকবে না কেন? এ ক্ষমতায় দেশের জনগণ তাকে দিয়েছে, আপনি দেননি, বিএনপি দেয়নি, এদেশের জনগণ। সেই জনগণ কারা? যারা জুলাই আগস্টের অভ্যুত্থানের মূল শক্তি, ভিত্তি হিসাবে কাজ করেছে, তারা ডক্টর ইউনূসকে ক্ষমতা দিয়েছে। আপনি অস্বীকার করলেও করতে পারেন, আপনি অস্বীকার করবেন, আপনি আউট হয়ে যাবেন মঞ্চের থেকে, আপনি ছিটকে পড়ে যাবেন। যে মঞ্চ জুলাই আগস্টের পরে বাংলাদেশের নাগরিকরা ভারত বিরোধী একটি শক্তি তৈরি করে নিয়েছে, যে দেশের মঞ্চ, সেই মঞ্চের থেকে আপনি আউট হয়ে যাবেন। নোট অফ ডিসেন্ট, আমি মনে করি নোট অফ ডিসেন্ট ওটা ডিলেট করে দিয়ে আপনাদের সম্মান রক্ষা করেছে, কারণ ওটা পাস হবেই, কিন্তু এখানে যদি নোট অফ ডিসেন্ট রেখে যেত, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ফাঁসির কাস্টে, ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করাইতো, আপনাদেরকে মুক্তি দিয়ে গেল। ডক্টর ইউনূস সে সিদ্ধান্ত আপনাদেরকে অনেক বিপদ থেকে উদ্ধার করে দিয়ে গেল। ভেবে দেখেন, এই সময়ের জন্য না, 10 বছর 15 বছর পরে আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে গেলে যেমন 71 নিয়ে আপনারা প্রশ্ন তোলেন না, জামাতকে নিয়ে 71-এর ভূমিকা নিয়ে, আজকের এই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে যেন না পারে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে নিয়ে, ডক্টর ইউনূস সেইটা করে গেল। ঢাকাতে বসে সবসময় তো ফকর করে বেড়ান, ভিতরের খবর
কতটুকুন কি জানেন, কোন পথে দৌড়াচ্ছেন, অলিগলি দিয়ে দৌড়াচ্ছেন, রাজপথে উঠে আসেন। রাজপথে উঠে গ্লাস নামান, মানুষের দিকে তাকান, ওই চোখ বন্ধ করে এইটা খুলে দেন, খুলে দিয়ে তারপরে কথা বলেন। এদের মানে রেফারি গোল দেয়নি, নিজেদের গোল নিজেরা দিচ্ছিলেন, সেখান থেকে উদ্ধার করে দিয়ে গেল রেফারি আপনাদেরকে। আমি কি বলতে চাচ্ছি যদি বিন্দু মাত্র বুঝতে পারেন, সালাম, আসসালামু আলাইকুম।